অ্যাটেন্ড হিসেবে থাকতেছে। তো আমি এত ডিটেইলস জানতাম না, আমি ভাবলাম যে আমি অ্যাটেন্ড করে দেখি না কি হয়। না, এটা তো আমি একটা সাবমিট করছি এক্সপিরিয়েন্স আসলে। হবে, জি তাই না? ম্যাম। গুড এক্সপিরিয়েন্স, তোমার কাজে লাগবে ভবিষ্যতে। হ্যাঁ, মানে ওইটাই যেটা আমার ডিসকাস প্রোটোকল ছিল, ওইটাকে আমি ওনাদের ফরম্যাট অনুযায়ী সাজিয়ে আমি আজকে জমা দিচ্ছি। তো ওকে, এখানে ভেরি গুড। দেখলাম যে সব মানে হাই প্রোফাইল রিসার্চাররা এখানে জমা দিয়েছেন প্রজেক্ট। কি কিসের উপর জমা দিয়েছো, কোন না, এরিয়া? আমার এইটাই দিছি। এটাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ঠিক রেডি আছে, করার জন্য। অসুবিধা নেই। গুড। তবে আমাদের ইসের জন্য রেডি হও, হ্যাঁ, প্রোটোকল আমার চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আমার প্রোটোকল কারেকশন করতে হবে। এর জন্য রেডি হতে থাকো, সো দ্যাট ডিলে না হয়। আর অ্যাসাইনমেন্ট রেডি করে ফেলো। অ্যাসাইনমেন্ট পরীক্ষা পরীক্ষা কবে আসলে বলা হয়েছে? পরীক্ষা কবে হতে পারে আমাদের? না, ওইটা পরীক্ষার ডিটেইলস। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম আইরিন। হ্যাঁ, মেরি, জি ম্যাম। পরীক্ষা কবে হয় ইউজুয়ালি? তো আমার তো নিজেই বলতে পারবো না, এখনো মনে হয় ডেট এই বলা ঈদের হয়নি পরেই ম্যাম, তো। মনে হয় ঈদের পরে হতে পারে। না, ঈদের পরে তো তোমার কোর্স শেষ হতেই তো সময় লেগে যাচ্ছে। এক সপ্তাহে দুটো করে ক্লাস নিও তো, দেখো শেষ করা মুশকিল হয়ে যাচ্ছে। এখন ধরো আরো 3টা বা 4টা হতে হবে তোমাদের। আজকে কত নাম্বার লেকচার? 5 নাম্বার। 5। 5। ধরো কমপক্ষে আরো 5টা হওয়া উচিত, কমপক্ষে 10টা লেকচার কমপক্ষে হয় না। আর 10টা যদি না হয় 8টা তো হতেই হবে। কঠিন না, বিষয়গুলো কঠিন না, এগুলো সবই জানা জিনিস তোমাদের। এইটাই তো ম্যাডাম আমাদের লাস্ট এক্সাম। হ্যাঁ, লাস্ট এক্সাম। সো মনে হয় আগস্টে শুরু হবে। তার মধ্যে তোমাদের থিসিসের এটা করতে হবে। আগস্টের আগে শুরু হবে না, আগস্টের ধরো বা শেষের দিকে শুরু হতে পারে পরীক্ষাটা। আমাদের আমাদের তো একটা ডেট দিছিলেন যে থিসিস প্রোটোকল প্রেজেন্টেশন। হ্যাঁ, সেটা তো দেওয়া হয়েছে। এটা পরে প্রোটোকলের জন্য রেডি হও, যাতে করে প্রথম দিনই আমরা বলতে পারি যে সবাই উতরে যাচ্ছে। মানে ওটার পরে আবার পরে ওইটা জমা দিতে হবে। ঝামেলা তো একটা না, প্রেজেন্ট করবে, তারপর আবার এটা জমা দিতে হবে, বহুত যন্ত্রণা, অনেক কাজ। পরীক্ষাটা এটা পরে হলেই মনে হয় ভালো হয়। আগস্টে তো ওই সময় পরীক্ষা হবে actually। মানে আমাদের এই প্রেজেন্টেশন পরীক্ষাটা তো যদি ওইটা পরে হইতো ভালো হতো। মিনিমাম একদিনেই তো হবে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন রেডি করবে 10 মিনিটের জন্য, সবকিছু তো তোমার বলতে হবে না। ঠিক আছে? তো সানোয়ারা বন্যা তো জয়েন করেনি এখনো, কোথায় সে? আরিনা ফোন একটু অসুস্থ, আপনাকে বলতেছিলেন এই যে ভিডিও অন করতে পারতেছিলেন, উনি বলছিলেন যে আজকে অ্যাটেন্ড থাকবেন, ওইভাবে তো রেসপন্স করতে পারবেন। ম্যাডাম আরিন, কি হয়েছে তোমার? ম্যাডাম আমার নেক স্টিফ হয়ে গেছে, কোনো দিকেই মুভ হচ্ছে না। পরে আজকে ফিজিওথেরাপি দেওয়ার পরে এত পেন বাড়ছে ম্যাডাম, আমি বসেই থাকতে পারতেছি না। হ্যাঁ, কি পরে বলো? বেক্লোফেন দেওয়া হয়েছে ম্যাডাম, বেক্লোফেন খেয়ে আমার আরো পুরো ড্রাউজি হয়ে আমি গলার মাসেল গুলা সহ টাইট হয়ে গেছে ম্যাডাম। তোমার প্রবলেমটা কি আইডেন্টিফাই কি করেছে? ম্যাডাম মাসেল স্পাজম বলেছে ম্যাডাম। ওই যে আমাদের লকডাউনে অনেকে ওয়ার্ক এট হোম করতেছে, তো আমার দিনে প্রায় 20টা 30টা করে পেশেন্ট সাপোর্ট এক্সট্রা দিতে হইতেছে ম্যাডাম। ওহো, ওইটার জন্য নেক তুমি রেস্ট স্টিফ নাও, হয়ে একটু গেছে। ছুটি টুটি নাও। এমনি তো এখন এই লকডাউনে তো যেতে হবে না, হবে? না ম্যাডাম, এখন আমাদের যেতে হচ্ছে, আমাদের যারা অনেক দূরে, তো এটা আমরা যারা জরুরি মিস। সেবা, জরুরি সেবার মধ্যে পড়ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মেরি কি আমাদের যাচ্ছ? মিস গিয়েছিলাম। যেতে হচ্ছে। মেরির কি খবর? অফিস যেতে হচ্ছে? হ্যাঁ ম্যাম, যেতে হচ্ছে। যাচ্ছ কিভাবে, রিক্সা করে? না ম্যাম, আমার হসপিটালের কাছেই বাসা। তাই হেঁটে হেঁটে যেতে পারো? হেঁটে যাওয়া যায়। যাক, তুমি লাকি ওদিক থেকে, ঝামেলা থেকে ম্যাডাম বেঁচে। হ্যাঁ আমাদের আইরিন, অফিসের গাড়ি নিয়ে যাচ্ছে ম্যাডাম। গাড়ি নিয়ে যাচ্ছে, তুমি ছুটি নাও তার মধ্যে, তুমি অফিস হ্যাঁ হয়ে, ম্যাডাম, কারণ তুমি বলছি এখন যদি বলছে মুভ যে করো যদি তাহলে আরো বেড়ে যাবে এই ব্যথা। বেশি সমস্যা হয় 2 দিনের ওই যে ওষুধ খেতে বলছে বেক্লোফেন, তারপরে ছুটি নিতে বলছে। এখন ওই যে অফিসে প্রবলেম, তো স্টাফ নাই এখন ম্যাডাম। ছুটি নাও। তুমি অসুস্থ হয়ে তো তুমি অফিসে কেমনে অফিস করবে? ক্লাসই করতে কষ্ট হচ্ছে তোমার, তাই না? জি ম্যাডাম, মাথা উঁচা করতে পারতেছি না কেন, আজকে বিকেলের পর ডাইক্লোফেনাক খেয়ে এত সমস্যা হওয়ার তো কথা না। তাহলে অন্য ওষুধ খাও, আরো অনেক ওষুধ আছে। ডাইক্লোফেনাক না খেয়ে অন্য ওষুধ খাও আইরিন।
জি ম্যাডাম। নাকি হয়তো সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম ম্যাম। আইবুপ্রোফেন খাও। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসলে আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসছে তো এই জন্য মানে মিসম্যাচ হয়ে গেস্ট গেছে। চলে আসছে? ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। গেস্টকে বলো যে একটু ধৈর্য ধরতে। জি ম্যাম। ঠিক আছে? ম্যাম আমি একটু আনমিউট করে ক্লাসটা করি আজকে। হ্যাঁ, তাহলে তো আমি ভাববো তুমি ক্লাসই করছো না, অন্য কেউ ম্যাডাম বসে আছে। তুমি না জাস্ট ম্যাম। অন করে রেখেছো। তো মাঝে মাঝে এসে উকে দিও। এমনিতে তো ডিউরিং দি প্রেজেন্টেশন তো অফই থাকে। জি ম্যাম। ওকে, ট্রাই টু লিসেন টু। জি ম্যাম। জি ঠিক ম্যাম। আছে, গেস্টকে একটু অন্য রুমে পাঠাও, বলো যে আপনারা একটু নিজেরা থাকেন। আর এই সময় তো গেস্ট আসা নিষেধ, তোর না জি কিসের জন্য ম্যাম আর guest? কি বলবো ম্যাম মানে দিন বুলায়ের এই মেহমান সময় ম্যাডাম হঠাৎ গেস্ট করে আসলে চলে তো আসছে। শাস্তিযোগ্য অপরাধ এটা। এখন এই জরিমানা হয়েছে, জেলুম হয়ে যাচ্ছে। এখন জি কোনো ম্যাম। গেস্ট আসা যাবে না। তোমার গেস্ট যদি এসে থাকে তাহলে তো সে ভুল করেছে। আর ম্যাডাম এটা তোর মুখের উপরে বলা যায় না। মুখের উপর বলবা না, বুঝিয়ে দিবা যে আসলে ঠিক না গ্যাদারিং কোনোভাবেই কারো বাসায় আমরা একটু জি ধৈর্য ম্যাম। ধরি। আমরাই যদি ধৈর্য ধরতে না পারি, সাধারণ মানুষের কি হবে? তারা ধৈর্য ধরতে পারবে? তারা তো আরো জি ম্যাম পারবে না। সেটাই। সেটাই বুঝিয়ে দিবে, তাহলেই হবে। এটা আনএক্সপেক্টেড যে সে সময় গেস্ট আসছে। আচ্ছা, কালকে সকালের ক্লাসটা আমি যদি শনিবারে রাতে নেই তাহলে কোনো অসুবিধা আছে এরকম সময়? না ম্যাম আমার না কোনো ম্যাম। সমস্যা নাই। না আচ্ছা, ম্যাডাম সমস্যা তাহলে নেই। এরকম 7:30 নেই, 11টার সময় নেওয়া একটু কষ্ট হয়ে যায় আসলে। জি তোমাদের ম্যাডাম। জন্য কষ্ট হয়, মনে হয় যেন শেষ হচ্ছে না এখনো, কেন শেষ হচ্ছে না? আমারও মনে হয় যে শেষ করতে কেন পারছি না এখনো। জি ম্যাম। আর সেশনগুলো অনেক লম্বা লম্বা, আসলে চাইলেই শেষ করা যায় না। আজকের সেশনটা বিশাল, দেখেছো কিনা জানি না, দেখতে পেয়েছো কিনা? অনেক তো, দেখেছি। অনেক কিছু আমি স্কিপ করবো হয়তো, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বল না, আমরা চেষ্টা করবো। হ্যাঁ, কারণ অনেক বিষয় জাস্ট পড়ে জি ম্যাম। নিলেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি জি ম্যাম। খুব বললেও যে সেটা মনে থাকবে এমন না। ঠিক আছে, সো লেটস স্টার্ট আওয়ার সেশন। আইরিন, তুমি থাকো আমাদের সাথে। ম্যাডাম আমি ভিডিও আছি অফ ম্যাডাম। করলাম। জি ওকে, ম্যাডাম আমি আছি। অ্যাসাইনমেন্টের কথা আবার বলে দিচ্ছি, সবাই অ্যাসাইনমেন্ট কিন্তু করে ফেলো বাই দিস টাইম। ঠিক আছে, দেরি না করে, কারণ এটা এবার কিন্তু গুগল ইসে, আমাদের যে গুগল ক্লাসরুম আছে সেখানে আপলোড করে রাখতে হবে। ইউজিসি বলেছে এগুলো ডকুমেন্ট লাগবে, আমার মেইলে পাঠিয়ে দিলে তো হবে না, আমার মেইল তো দেখতে পাচ্ছেন। জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাডাম। ওকে, ওকে, তাহলে আমরা সেশন শুরু করি দেরি না করে। দেখি যদি তাড়াতাড়ি শেষ করা যায়। আশা করছি যে শেষ করতে পারবো। কারেন্ট চলে গেলে ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ভেরি ইম্পর্টেন্ট সেশন কিন্তু এটা হলো মেন্টাল হেলথ অফ দ্য অ্যাডোলেসেন্স। এই সেশনে আমরা ইমোশনাল, বিহেভিয়ারাল এবং মেন্টাল হেলথ আসছে। তো মেন্টাল হেলথের পাশাপাশি বিহেভিয়ারাল, ইমোশনাল, এটা মেন্টাল হেলথের পার্ট যদিও, তারপরে এটাকে আলাদা করে এমফাসিস দেওয়া হয়। চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের কিছু লার্নিং অবজেক্টিভস আছে। হাবিব, সবাইকে ঝটপট বলে দাও কি শিখবো আমরা। At the conclusion of the presentation, the students will be able to define mental health, describe risk factors for mental health disorders, understand importance of mental health of adolescents, classify adolescent mental health disorders, describe about prevention of adolescent mental health disorders. ওকে, তাহলে পাবলিক হেলথ পার্সপেক্টিভে দুইটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে তিনটা, সেটা হলো রিস্ক ফ্যাক্টর গুলো কি কি কারণে আসলে মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো হচ্ছে ওভারঅল, এটা হচ্ছে ওভারঅল অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে মেন্টাল হেলথ অ্যাডোলেসেন্টদের জন্য কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাস্টে হচ্ছে প্রিভেনশন, ক্লাসিফিকেশন বা ক্লিনিক্যাল ফিচার, এগুলো আমাদের খুব না জানলেও চলবে। বাট মোটামুটি কমন মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো কি হতে পারে সেগুলো সম্বন্ধে একটু অবশ্যই ধারণা থাকতে হবে। তো আমরা যদি বলি হোয়াট ইজ মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের ডেফিনেশন হচ্ছে এটা অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরা ডিফাইন করেছে মেন্টাল হেলথ ইজ দ্য স্টেট অফ ওয়েলবিং in which an individual realizes that his or her own abilities, ঠিক আছে, তার নিজস্ব দক্ষতা, can cope with the normal stress of life, এবং সে কোপ করতে পারছেন। আমাদের প্রত্যেক জীবনে যে স্ট্রেস থাকে, যেমন এই বন্যার গেস্ট চলে এসছে, ক্লাস আছে, ও একটা স্ট্রেসে পড়ে গেছে, আর এই ক্লাস করবো না গেস্টদের সামলাবো, এই যে নর্মাল স্ট্রেসটাকে কোপ আপ করার যে ক্যাপাসিটি, ক্যান ওয়ার্ক প্রোডাক্টিভলি, এবং আলটিমেটলি এই সব কিছুকে আমরা কোপ আপ করে প্রোডাক্টিভলি আমরা কাজ করতে পারছি, অ্যান্ড ইজ এবল টু মেক এ কন্ট্রিবিউশন টু হিজ অর হার কমিউনিটি, এবং আলটিমেটলি আমরা আমাদের কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পারছি।
এটাই হচ্ছে মেন্টাল হেলথের ডেফিনেশন। তাহলে প্রোডাক্টিভলি কেন বলবো, যে আলটিমেট প্রোডাক্টটা কি, আলটিমেটলি তুমি সবগুলো করে যে হ্যাঁ you gain something, you do something, you are able to contribute to your family, to your community, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন্টাল হেলথ, যে আমরা ডে টু ডে সব স্ট্রেসগুলোকে কোপ আপ করতে পারবো, সেই অ্যাবিলিটিসটা আমার আছে, সেই ক্ষমতা দক্ষতা যার আছে, এই কোপ আপ করে সে কাজ স্বাভাবিক সে কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যেতে পারে, যার ফলে তার সে কন্ট্রিবিউট করতে পারে। বুঝতে পারলে? এই যে আমরা ডে টু ডে যে ধরো বন্যার যে এক্সাম্পল দিলাম, তাহলে একদিকে হচ্ছে অফিস সামলানো, একদিকে হচ্ছে সংসারের সামলানো, সংসারে কত ধরনের ঝামেলা, কত রিলেশনশিপ, হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা, বাবা মা, তারপরে ইনলস, এটা সেটা অনেক কিছু, সব ধরনের স্ট্রেস। তারপরে ওয়ার্ক প্লেসে কত ধরনের স্ট্রেসের মধ্যে থাকতে হয়, ওয়ার্ক প্লেসে সব স্ট্রেসকে আমরা কোপ আপ করার পরে যদি কাজটা সে এগিয়ে নিয়ে যেতে পারে, কন্ট্রিবিউট করতে পারে, অর্থাৎ তুমি তোমার কাজটা ইফেক্টিভলি করতে পারছো, সংসারটা স্মুথলি তুমি টেনে নিয়ে যেতে পারছো, বা তোমার ওয়ার্ক প্লেসে তুমি ইফেক্টিভলি কাজ করতে পারছো, দ্যাট ইজ ইউর কন্ট্রিবিউশন। সো ইউ আর মেন্টালি ওয়েল বিং আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে নর্মাল স্ট্রেস কিন্তু সবার জন্যই কমন, এটা মনে রাখতে হবে। তো এভরিডেজ লাইফ, এমন কোনো জীবন নাই যার জীবনে কোনো স্ট্রেস নাই, ঠিক আছে? সো অ্যাট এনি স্টেজেস অফ লাইফ, স্টেজ অনুযায়ী ডিফার করে হয়তো স্ট্রেসগুলো কম বেশি আছে। A recent systematic review reported prevalence of mental health disorder is to vary from 6.5 to 31% among adults and 3.4 to 22.9% among children in the country. তাহলে দেখো, চিলড্রেনদের মেন্টাল হেলথ স্ট্যাটাস আছে, চিলড্রেন দ্যাট ইনক্লুডস অ্যাডোলেসেন্টস অ্যাজ ওয়েল, এবং অ্যাডাল্টদের তো আছেই অবশ্যই মেন্টাল হেলথ ডিসঅর্ডার আছে। তাহলে দেখো ডিসঅর্ডার এগুলো, অর্থাৎ তারা নর্মাল মেন্টাল হেলথের মধ্যে নাই, তাদের ডিসঅর্ডার আছে কোনো না কোনো আইডেন্টিফাইড, সেটার রেঞ্জ কিন্তু দেখো কত, ম্যাক্সিমাম কত, 31%। ফলে মোর দেন 1/3 পপুলেশনের মানে অ্যাডাল্ট পপুলেশনের মেন্টাল হেলথ ডিসঅর্ডার আছে, আর অ্যারাউন্ড 1/4 25%-এর কাছাকাছি পপুলেশন চিলড্রেন পপুলেশনের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার আছে। আর আমাদের দেশে তো তুমি রাস্তাঘাটে বেরোলেই দেখবে যে মেন্টাল ডিসঅর্ডারের মানুষের কোনো অভাব নাই, এত বেশি মেন্টাল ডিসঅর্ডার। কিন্তু সবচেয়ে সমস্যাটা কি জানো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই ডিসঅর্ডারগুলোকে আমরা অ্যাকচুয়ালি ওইভাবে আইডেন্টিফাই করে না, গুরুত্বই দেয় না। এই যে পাগল একটা যে উপাধি দিয়ে দেয়, পাগল বলে তাকে স্টিগমাটাইজ করা হচ্ছে, এটা যে তার একটা মানসিক কোনো না কোনো সে অসুস্থতার শিকার, এবং এটা যে চিকিৎসা আছে সঠিকভাবে সেটা করাই যায়। পাবনা মানসিক হাসপাতালের ইতিহাস তোমরা জানো কিনা জানি, ট্রিটমেন্টের পরিবর্তে ম্যাল ট্রিটমেন্ট হয় বেশি। আর কিছুদিন আগে তো জানো একজন পুলিশ অফিসারকে মানে তাকে ম্যানেজ করতে যেয়ে মেরে ফেলা, ইন্টেনশনালি মারে নাই, বাট ম্যানেজ করতে গিয়ে মেরে ফেলেছে। সো স্যাড যে আমাদের মেন্টাল হেলথ ডিসঅর্ডার যদি হয়, তার ব্যবস্থাপনাটারও কত করুণ চিত্র কল্পনাই করা যায়। তোমরা কি কেউ কখনো গিয়েছো যেখানে মেন্টাল হেলথ ডিজিজ ইয়েরা আছে, পেশেন্টরা আছে? ম্যাডাম আমার ওই যে পোস্টপার্টাম ডিসঅর্ডার হয়েছিল না ম্যাডাম, তখন আমার নিজেরই 10 দিন ভর্তি থাকতে হয়েছিল। ও আচ্ছা, পরে ম্যাডাম হচ্ছে আইরিন বলতো না? হ্যাঁ ম্যাডাম, পরে আমাকেও মানে 3-4 দিন মাইর খাইতে হয়েছে। হায় হায়, চিন্তা করে দেখো, তাহলে তোমার তো বাস্তব অভিজ্ঞতা আছে। ক্যান ইউ ইমাজিন? আনবিলিভেবল, অবিশ্বাস্য যে মেন্টাল হেলথ ডিসঅর্ডার গুলো যে হচ্ছে, এত ব্যাপক আকারে হচ্ছে, এবং ব্যবস্থাপনার চরম অবস্থাপনা। এই যে আইরিনের কথা শুনলে খুব দুঃখই লাগে শুনতে, যে কেমন কি কথা বলে। আর হচ্ছে ম্যাডাম হচ্ছে ওইখানে কোথায় আলাদা আলাদা, আমি ম্যাডাম নাম বলতে চাচ্ছি না। না বলো, বলাই উচিত, না জানতে কোনো অসুবিধা নেই। ওইটা হচ্ছে ম্যাডাম মোহাম্মদপুরের একটা প্রাইভেট। হ্যাঁ, তাহলে প্রাইভেটের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। তারপরে ম্যাডাম ওদের একটা এগ্রেসিভ পেশেন্ট ছিল, ওই পেশেন্টকে তো আমাদের সাথে রাখছে ম্যাডাম। আমি কিন্তু তখন হচ্ছে ম্যাডাম 6 মাসের প্রেগনেন্ট ছিলাম। আবার ওই পেশেন্ট তো আমারে মাইরা টাইরা অস্থির বানায় ফেলছে। হ্যাঁ, কি অবস্থা চিন্তা করে দেখো, একজনের জন্য আরেকজন আবার আরেকজনকে সাফার করছে। থ্যাংক ইউ, তুমি শেয়ার করলে এই কারণে, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা তুমি আমাদের সাথে শেয়ার করেছো ম্যাডাম। কারণ হচ্ছে আসলে ভিতরের অবস্থা বাইরে বলে যে আমার হাজবেন্ড ওদেরকে বলতো আমরা আসলে খুব ভালো আছি, কিন্তু আমাকে কোনো কথাও বলতে দিত না। আমাকে যে টর্চার করতে সেটা আমি কাউকে জানাইতেও পারতাম না, ওইখানে কারোর সাথে কমিউনিকেট করতে দেয় না। হ্যাঁ, চিন্তা করো কি ব্যবস্থাপনা। চিন্তাই করা যায় না। মেন্টাল হেলথ তোমার ডিসঅর্ডার যদি আর ওদেরকে জানাই তো যে ভর্তি হলে আরো হয়ে যাবে।
কথা বললে নাকি আমি আরো আচ্ছা, খারাপ হয়ে যাব। পরে খারাপ যখন কথা। 10 দিন পরে বের হয়ে বলছি যে এরকম আমার প্রেগনেন্ট অবস্থায় পাশের পেশেন্ট মাইট দিছে, আর একটা নার্স ছিল আমাকে 3-4 দিন থাপ্পড় দিছে। আরে চিন্তা করো আইরিন, শুনলে মানে কেমন লাগে? এটা অবিশ্বাস্য, নার্স কেমন ধরনের নার্স হতে পারে সে থাপ্পড় দেয়? মানে এরা ফিজিক্যাল টর্চারটা কিভাবে করে? মেন্টাল হেলথ যাদের প্রবলেম হয় তাদের তোমার সাথে যদি এই ব্যবহার করে তুমি আসলে কি ম্যাডাম মানুষ? আমি বলছি আমি একজন মেডিকেল ওকে আইরিন, ঠিক প্রফেশনাল, আছে, আমরা পরে পরে শুনি। তারপরেও থ্যাংক মারামারি ইউ। আর করছে আর না, ম্যাডাম। এখন আমরা এগোই, হ্যাঁ? হ্যাঁ, আমরা বুঝতে জি পেরেছি ম্যাডাম। তোমার এই অবস্থাটা, আর বলতে হবে না। থ্যাংক ইউ আইরিন, তুমি শেয়ার করেছো এই জন্য। ওকে, এখানে কিছু এস্টিমেটস আছে। WHO stress that mental health is more than just absence of mental disorder or disabilities. তো মেন্টাল হেলথ বলতে কিন্তু যে তার কোনো ডিসঅর্ডার নাই বা কোনো ডিসএবিলিটিস নাই সেটাই কিন্তু না, জাস্ট হেলথের মতন, যে হেলথে কোনো ডিজিজ নাই মানে সে হেলদি তা কিন্তু না। সেটাই বলছে যে মেন্টাল হেলথ ডিসঅর্ডার না থাকলেই সে যে ওয়েলনেস আছে এটা বলা যায় না। So peak mental health is about not only avoiding active condition but also looking after ongoing wellness and happiness. তাহলে মেন্টাল হেলথের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাপিনেস অ্যান্ড ওয়েলনেস। ওয়েলনেস অ্যান্ড হ্যাপিনেস না থাকে তাহলেই আলটিমেটলি মেন্টাল ডিসঅর্ডার এবং ডিসএবিলিটিস হয়। বুঝতে পারছো? এটা কিন্তু বুঝতে হবে যে শুধু ডিসঅর্ডার নাই, যেমন যেটা বললাম হেলথের ডেফিনেশন তো মনে আছে সবারই, যে শুধু ডিজিজ অ্যাবসেন্ট থাকলেই আমরা তাকে হেলদি বলছি না, ঠিক আছে? এখানেও ঠিক সেরকমই বলছে। So they also emphasize that preserving and restoring mental health is crucial on an individual basis as well as throughout different communities and societies of the world over. So all over the world এটা অনেক বেশি emphasize দেওয়া হয়। In the United States, the National Alliance on Mental Illness estimate that almost 1 in 5 adults experience mental health problems each year. চিন্তা করো, 5 জনের মধ্যে একজনের মেন্টাল হেলথ প্রবলেম তারা প্রতি বছর তারা সাফার করছে। In 2017, an estimated 11.2 million adults in the United States, or about 4.5% of adults, had a severe psychological condition. Severe condition, 4.5%, quite big number. Psychological, according to the National Institute of Mental Health, NIMH, ওরা বলছে। সো এটা আমরা ফিগারটা জানলাম ইউনাইটেড স্টেটসের। সো আমাদের তো ওইভাবে কোনো ন্যাশনাল ওয়াইড ফিগার নাই, কিন্তু তারপরও দেখবা যে অনেক বেশি আছে। তো কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর হতে পারে মেন্টাল হেলথের কন্ডিশনের জন্য? রিস্ক ফ্যাক্টরগুলো কি? The following factors may contribute to mental health disruption. কি কি? একটা হচ্ছে continuous social and economic pressure. এটা তো আমরা বুঝতেই পারি। Several socio-economic causes of mental health conditions, including poverty, living on the outskirts of a large city. So povertyও একটা কারণ হতে পারে। আবার শুধু তাই না, সোশিও-ইকোনমিক দিক থেকে হাই সোশিও-ইকোনমিক যদি দেখো সেখানেও কিন্তু দেখা যেতে পারে যে মেন্টাল হেলথের, কারণ তাদের মধ্যেও কিন্তু ইকোনমিক প্রেশার না থাকলেও তাদের সোশ্যাল প্রেশার এগুলো কিন্তু অনেক বেশি, সেখানেও সেটাও হতে পারে। তাহলে ডিফারেন্ট সোশিও ইকোনমিক কন্ডিশন কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে জেনেটিক ফ্যামিলি হিস্ট্রি ক্যান ইনক্রিজ দ্য লাইকলিহুড। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হবেই এমন কোনো কথা নেই। অফ মেন্টাল হেলথ কন্ডিশন as certain genes and genes variants put a person at high risk. তার মানে জেনেটিক্যালি কিছু ফ্যাক্টর এখানে কাজ করতেছে, কিছু জিন ক্যারি করছে। যে ফ্যামিলিতে আছে তাদের কিছু জিন, এটা জিন ভ্যারিয়েন্ট, তারা এই তাদের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তার উপরে যদি তার কন্ডিশনটা ওরকম হয় তাহলে সে মেন্টাল হেলথ ডিসঅর্ডার অনেক তাড়াতাড়ি হবে বিকজ অফ দ্য জেনেটিক predisposition. Mental health conditions such as stress, depression and anxiety may develop due to underlying life-changing physical health problems such as cancer, diabetes and chronic pain. তাহলে দেখো যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত থাকে তারাও কোনো না কোনো সময় মেন্টাল ডিসঅর্ডারে ভুগতে পারে। ওয়াই? বিকজ অফ স্ট্রেস, যেটা স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইসব কারণে। অনেকেই এরকম যারা ধরো বিশেষ করে ক্যান্সার পেশেন্ট, এরকম শুনেছি যে তারা স্বেচ্ছায় বলে যে আমাদেরকে মেরে ফেলো, তাদের আর এই কষ্ট, এই যন্ত্রণা, এই জীবন যেখানে কোনো কোয়ালিটি নাই। ক্যান্সার মানে কোয়ালিটি অফ লাইফ কিন্তু হ্যাম্পার হচ্ছে, এরকম বেশিরভাগ ক্ষেত্রেই তাই। তারা কিন্তু বেঁচে থাকতেও চায় না। তোমরা ইউথেনেশিয়া নাম শুনেছো? ইউথেনেশিয়া কথাটা কেউ শুনেছো? জি ম্যাম, ইউথেনেশিয়া শুনো নাই? শুনেছি ম্যাম। শুনেছো? হ্যাঁ বলো তাহলে, যদি শুনে থাকো তাহলে কি জানো সেটা একটু বলো। ইউথেনেশিয়া বলতে পারবে? মনে নেই। এরপর একটা ফিল্ম ছিল ম্যাডাম, এটা আমাদের দেশে অ্যালাউ করে না, কিন্তু বাহিরের কান্ট্রিগুলোতে হচ্ছে একটা লিগ্যাল স্বেচ্ছায় আইন, মৃত্যুর জন্য, হ্যাঁ। স্বেচ্ছায় মৃত্যুবরণ, একদম
এটা আইন লাগে, আইন যদি সাপোর্ট না করে তাহলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইলো, একজনকে মেরে ফেললো বললো যে উনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছে। সো অনেক বিষয় আছে এখানে অ্যাসোসিয়েটেড, যার জন্য অনেক দেশে ইউথেনেশিয়াকে লিগালি একসেপ্ট করে, কারণ এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না, তার চেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। তো মরে তো আর যায় না, এই জন্য তাকে মেডিকেলি তাকে মেরে ফেলানো হয় আর কি, সেটা কি বলে ইউথেনেশিয়া। সো রিস্ক ফ্যাক্টরের মধ্যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আর হচ্ছে নন মডিফাইবল। নন মডিফাইবল মধ্যে যেমন জেন্ডার, ধরো জেন্ডার ভেরিয়েশন আছে, কোনো জেন্ডার কোনো ধরনের মেন্টাল ডিসঅর্ডারটা বেশি হয়, যেমন ফিমেলের মধ্যে হয়তো অ্যাংজাইটি টেনশনটা বেশি থাকে, এই ধরনের। আর এইজের সাথে একটা রিলেশনশিপ আছে, এক এক ধরনের মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে। এথনিসিটি হয়তো কিছু ফ্যাক্টর আছে, আমি এটা খুব বেশি ক্লিয়ারলি আমরা বোঝা যায় না। সো এই ফ্যাক্টরগুলোকে তো মডিফাই করা সম্ভব না, বাট ম্যাক্সিমামই যেগুলো ফ্যাক্টর সেগুলো তো ম্যাক্সিমামই দেখো মডিফাই করা যায়। সো যেসব কারণে মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে, যেমন একটু আগে যেটা বললাম, সোশিও ইকোনমিক কন্ডিশন সাচ অ্যাজ whether work is available in the local area or not. দেন অকুপেশন, কি ধরনের কাজ করছে সেগুলোর সাথে স্ট্রেসের সাথে রিলেশনশিপ আছে, যে ধরনের অকুপেশনে যত স্ট্রেস বেশি তারা তত মেন্টাল হেলথ ডিসঅর্ডার হয়। পারসনস লেভেল অফ সোশ্যাল ইনভলভমেন্ট, সোসাইটিতে তার ইনভলভমেন্টেরও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এডুকেশন, ডেফিনেটলি এডুকেশন সবকিছুতেই ফ্যাক্টর হিসেবে না, হাউজিং কোয়ালিটি সেটাও ফ্যাক্টর। সো এগুলোকে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হিসেবে ধরেছে, যেগুলো উই ক্যান মডিফাই। সো এই এনভায়রনমেন্টটাকে আমরা মডিফাই করা সম্ভব, কিন্তু এটা সম্ভব না, এই কয়েকটা রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি। এখন আমরা আমাদের সেশন যেটা, যে আমরা অ্যাডোলেসেন্টদের নিয়ে মেন্টাল হেলথ নিয়ে এত কেন, আমরা কি কারণে তাদের ইম্পর্টেন্স দেওয়া উচিত। মেন্টাল হেলথ প্রবলেম ইন ইয়াং পিপল প্রেজেন্ট আ মেজর পাবলিক হেলথ চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে দেখো, মেজর পাবলিক হেলথ চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের দেশে। এখন বিশেষ করে করোনা প্যান্ডেমিকে এই অ্যাডোলেসেন্ট গ্রুপ বা ইয়াংদের মধ্যে মেন্টাল হেলথ চ্যালেঞ্জটা আরো বেশি কিন্তু বেড়ে গেছে, তাই না? এটা কিন্তু আমরা জানি বিকজ অফ এই যে এইভাবে একটা ইয়াং বা ছেলে পেলে দিনের পর দিন, বছর পর বছর যদি স্কুল কলেজ বন্ধ রেখে ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকে, তাহলে ঘরের মধ্যে কতক্ষণ সে কিভাবে সম্ভব, যেখানে তার ছুটে বেড়ানো, দৌড়ানো, খেলাধুলা করার বয়স, তাই না? স্কুলে খেলাধুলা করে, বাসায় এসে সে পড়াশোনা করে, আবার খেলাধুলা করে। সো ফ্রি জীবনযাপন, সেখানে বন্দি জীবনযাপন হয়ে মানসিক অবস্থা ভীষণভাবে খারাপ, যেখানে তাদের স্কুল নাই। সে কারণে এই যে পাবলিক হেলথ চ্যালেঞ্জের কথা বলছি, এটা আরো বেশি ডিপেন্ডিং হয়েছে বিকজ অফ দিস করোনা প্যান্ডেমিক। আর্লি ইন্টারভেনশন ক্যান লিমিট দেয়ার সিভিয়ারিটি। সো যে কোনো মেন্টাল হেলথ প্রবলেমে যদি আইডেন্টিফাই করে ইন্টারভেনশনটা আর্লি হয়, তাহলে তার সিভিয়ারিটিটাকে আমরা লিমিট করতে পারবো। ইয়াং পিপল হুজ মেন্টাল হেলথ নিডস আর রিকগনাইজড functions better socially, perform better in school, and are more likely to develop well-adjusted and productive adults than those whose needs are unmet. এটা তো একদম পরিষ্কারভাবে বোঝা যায়, যাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা হয়, সলভ করা হয়, সো তারা নিশ্চয়ই প্রোডাক্টিভ অ্যাডাল্টস হবে। আর যারা সলভ হচ্ছে না, তারা নিশ্চয়ই প্রোডাক্টিভ অ্যাডাল্টস হতে পারবে না, তাদের প্রবলেম তো মিট করা হচ্ছে না, আনমেট। সো এই কারণে মেন্টাল হেলথ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই বয়সটাই হচ্ছে আমরা অ্যাডাল্ট, যেটা প্রোডাক্টিভ অ্যাডাল্ট যেটা যদি পেতে চাই, তাহলে আমাকে অ্যাড্রেসেন্ট মেন্টাল হেলথকে আমার অ্যাড্রেস করতে হবে, কারণ আলটিমেটলি তো সে অ্যাডাল্ট হচ্ছে। সো এই লাইফে যদি মেন্টাল হেলথ প্রবলেম বা ডিসঅর্ডার পারসিস্ট করে, যেটা অ্যাডাল্ট লাইফ পর্যন্ত পারসিস্ট করবে, যার ফলে সে তাকে আমরা প্রোডাক্টিভ অ্যাডাল্ট হিসেবে পাবো না। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, mental health problems among adolescents carry high social economic cost as they often develop into more disabling condition later in life. যেটা বলছিলাম, যে পরবর্তী জীবনে তার ডিসেবলিং কন্ডিশন হবে, ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সে কোনো কাজই করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে সেই কস্টটা হাই সোশ্যাল ইকোনমিক কস্ট, তাহলে অনেক বেশি। সে একজন প্রোডাক্টিভ অ্যাডাল্ট হতে পারছে না, যার ফলে তার ডিপেন্ডেন্সি অনেক বেড়ে যাচ্ছে। সো দ্যাট ক্যারিজ হাই সোশ্যাল ইকোনমিক কস্ট। And preventive efforts can help avoid the development and progression of mental disorders. So this is quite obvious. Prevention যদি আমরা করি, তাহলেই এই মেন্টাল ডিসঅর্ডাররা প্রোগ্রেস করবে না সেইভাবে, বা আমরা লিমিট করতে পারবো। মেন্টাল হেলথ প্রমোশন, প্রিভেনশন অ্যান্ড টাইমলি ট্রিটমেন্ট অলসো রিডিউস দ্য বার্ডেন অফ হেলথ কেয়ার সিস্টেম। তাহলে টাইমলি যদি আমরা মেন্টাল হেলথকে প্রমোট করতে পারি, প্রিভেন্ট করতে পারি, তাহলে হেলথ কেয়ার সিস্টেমের উপর যে বার্ডেন, এই যে হাসপাতালে ভর্তি হয়ে থাকবে, তাকে ট্রিটমেন্ট দিতে হবে, এই যে বার্ডেন, এই বার্ডেনটা অনেকটাই কমে আসবে যদি আমরা প্রথম থেকেই মেন্টাল হেলথকে প্রমোট করতে পারি। সে কারণেও অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আনরিকগনাইজড মেন্টাল হেলথ প্রবলেমস অ্যামং অ্যাডোলেসেন্টস আর অ্যাসোসিয়েটেড উইথ মেন্টাল হেলথ প্রবলেম, যেখানে তোমার রিকগনাইজ করা হয় না কোন কোন কন্ডিশনে, যেমন লো এডুকেশনাল অ্যাচিভমেন্ট,
সেখানে যে তার কোনো মেন্টাল হেলথ প্রবলেম আছে কিনা সেগুলো কিন্তু রিকগনাইজ করা হয় না। আনএমপ্লয়মেন্ট, সাবস্টেন্স ইউজ, যে সাবস্টেন্স ইউজ যারা করে তাদের কি ধরনের মেন্টাল হেলথ প্রবলেমের জন্য তারা এই সাবস্টেন্স ইউজ করছে কিনা সেগুলো কিন্তু এক্সপ্লোর করা হয় না। রিস্ক টেকিং বিহেভিয়ার যারা করে তাদের মেন্টাল হেলথ কি ধরনের হচ্ছে সেটা স্ক্রিনিং করা হয়। যারা ক্রাইমের সাথে জড়িত তাদের মেন্টাল হেলথকে অ্যাসেস করা উচিত, মেন্টাল হেলথ স্ক্রিনিং করা উচিত যে তার কি ধরনের, কেন সে ক্রাইম করছে। পুয়ার সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ যাদের, তাদেরও মেন্টাল হেলথ প্রবলেম থাকতে পারে। যারা সেলফ হার্ম করে তাদেরও মেন্টাল হেলথ প্রবলেম অবভিয়াসলি থাকার সম্ভাবনাই বেশি। অ্যান্ড ইনএডিকুয়েট সেলফ কেয়ার, যারা নিজের যত্ন নেয় না, দ্যাট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ সাম মেন্টাল হেলথ প্রবলেম। তাহলে এই যে বিষয়গুলো থাকে যেগুলোর সাথে মেন্টাল হেলথ প্রবলেম অ্যাসোসিয়েটেড থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো রিকগনাইজ করা হয় না। সো অল অফ হুইচ ইনক্রিজ দ্য লাইফ টাইম রিস্ক অফ মরবিডিটি এন্ড প্রিম্যাচুয়ার মর্টালিটি। সো এই ধরনের যাদের কন্ডিশনস গুলো থাকে, they are associated with some mental health problems, that is increasing the morbidity and ultimately premature mortality. So if we want to prevent lifetime, that is the risk of morbidity and mortality, we need to recognize the mental health problems among adolescents. Okay, এখন আমরা দেখব what are the categories of adolescent mental health disorders, কি কি ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরাইজ করা যায়। এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা ক্যাটাগরির মধ্যে adolescentদের mental health disorderকে আইডেন্টিফাই করা আছে। These are the 5 categories of mental health disorders among adolescents. Neurodevelopmental disorders, depressive bipolar disorders, anxiety disorders, disruptive impulsive control and conduct disorders, feeding and eating disorders. ওকে, আমরা মেডিকেল কলেজে যারা এমবিবিএস পড়াশোনা করেছি আমরা কিছু কিছু এই বিষয়গুলো পড়েছি তখন, কিন্তু আমরা এত ডিটেইল পড়ি নাই, যেহেতু যারা মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা করে ওরা হয়তো বেশি, কিন্তু আমাদেরকে কিন্তু কম বেশি এই বিষয়গুলো জানতে হবে, বিকজ দিস আর ভেরি কমন এবং অ্যাডোলেসেন্ট গ্রুপ। নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা তোমরা শুনবা অনেক বেশি, এটা শোনা যায়, এডিএইচডি বলে, এডিএইচডি সংক্ষেপে এডিএইচডি। অ্যাটেনশন ডেফিসিট বোঝা যায়, অ্যাটেনশনের তার আছে, ডেফিসিট আছে। হাইপার অ্যাক্টিভিটি, তার সাথে আবার হাইপার অ্যাক্টিভিটি, নামটা শুনলেই বোঝা যায় যে এই ডিসঅর্ডারটা কি ধরনের ডিসঅর্ডার হতে পারে। সো এটা ভেরি কমন। আরেকটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তোমরা তখন খুব ভালো করেই জানো যে অটিজম এখন কি পরিমাণে বাংলাদেশে, আগে তো এক্সপ্লোরই করা হয়নি, এখন যেগুলো এক্সপ্লোর করা হচ্ছে দেখা যাচ্ছে যে এভরি ফ্যামিলিতে একজন দুজন মানে দেখা যায় কোনো না কোনো বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি তে ভুগছে। So these are the neurodevelopmental disorder মধ্যে দুটো ডিসঅর্ডার ইজ ভেরি কমন ডিসঅর্ডার। সো এখানে কি হচ্ছে, attention deficit hyperactivity disorder কি হচ্ছে, is a condition of the brain that affects person's ability to pay attention. এই জন্য attention deficit, attention inability to pay attention. So it's most common in school age children. Attention deficit hyperactivity disorder is chronic disorder, meaning that it affects an individual throughout life. তার মানে কি, একবার যখন ডায়াগনোসিস হচ্ছে হয়তো তাকে কন্ট্রোলে রাখা যাবে, কিন্তু থ্রুআউট লাইফে কিন্তু এই ডিসঅর্ডারটা পারসিস্ট করবে। দ্য সিমটমস অকার ইন দ্য মাল্টিপল সেটিংস রাদার দেন জাস্ট ওয়ান। সো ডিফারেন্ট সেটিংয়েই আমরা এই ধরনের সিমটমগুলো দেখতে পাবো। ঠিক আছে, most children who are diagnosed with ADHD, that is attention deficit hyperactivity disorder, still have it as teens. তাহলে যাদের, তারা কখন হচ্ছে, টিন এজ থেকে কিন্তু দেখা যাচ্ছে মোস্টলি এগুলো শুরু হচ্ছে। Symptom of ADHD in teens are similar to those ADHD in children. তাহলে চিলড্রেন এবং টিনের যে ADHD দুটো গ্রুপেই এখানে ধরা পড়তে পারে। তাহলে একই রকম সিমটম, দে ইনক্লুড ডিস্ট্রাক্টিবিলিটি, তারা কোনো কিছুই অ্যাটেনশন দিয়ে করতে পারে না, তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। তুমি হয়তো তার সাথে একটা কথা বলছো, তাই বলে অন্যদিকে তাকে অন্যদিকে তোমার কথা সে শুনছে না। সো ডিস্ট্রাক্টিবিলিটি, ইরিটেবিলিটি, কোনো কথা বললে সে খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে। পুয়ার কনসেন্ট্রেশন, কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারে না। তুমি একটা কাজ করতে দিলে যে এটা একটু লেখো, একটু করে দেখবা যে দূর দিয়ে অন্য কোনো কাজে চলে গেছে, অর্থাৎ সে কনসেন্ট্রেশন করতে পারছে না। হাইপার অ্যাক্টিভিটি, সবসময় সে অ্যাক্টিভ থাকছে। ইম্পালসিভিটি, কোনো না কোনো কিছু করছে, এই কাউকে ধাক্কা মেরে দিচ্ছে অথবা লাফ দিয়ে গাছে উঠছে, কিছুটা এএসডি মতো। তো অনেক ইম্পালসিভিটি তাদের মধ্যে কাজ করে, বিভিন্ন ধরনের এটা ওটা করতে শুরু করে দেয়, অনেক ধরনের ইম্পালসিভিটি, হয়তো গান গাইতে শুরু করবে। সো আমার মনে হয় তোমরা এরকম চিলড্রেন কাউকে দেখেছো, ADHD চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট কাউকে দেখেছো কখনো ADHD? কেউ দেখেছো কিনা তাই বলো জাস্ট। জি ম্যাডাম, দেখেছি। আইরিন? জি ম্যাডাম।
আইরিন তো আমাদের রিসোর্স পারসন হয়ে গেছে আজকের জন্য। আইরিন সবগুলোই বলতে পারে যে তার অভিজ্ঞতা আছে, তাই না আইরিন? না ম্যাডাম, আমি তো সিআরপি তে চাইল্ড ইয়াতে কাজ করি, তো এই জন্য ওখানে সিআরপিতে কি এডিএইচডি ও আসে? জি ম্যাডাম, এসডি আসে। গুড, এএসডি তো আসে, আমাদের এএসডি তো আলাদা সবাই দেখেছে। আলাদা অটিজম এডিএইচডি কর্নার দেখেছো আছে কিনা? ম্যাডাম। এডিএইচডি এএসডি তো ডিফারেন্ট। জি ম্যাডাম। সো এডিএইচডি বেটার দেন এএসডি, জি ম্যাডাম। তাই না? জি ম্যাডাম। ওকে, গুড। যাক, আইরিনের আজকে ইন্টারেস্ট লাগবে বেশি, যেগুলো সব আগেই মোটামুটি জানে। জি ঠিক আছে। ম্যাডাম। ADHD এর মধ্যে দুইটা ক্যারেক্টারিস্টিক্স, টু ক্যারেক্টারিস্টিক্স অফ ADHD, অ্যাকচুয়ালি ইনঅ্যাটেনশন আর এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভ। একটা হচ্ছে সে ওই যে ASD এর মতনই কাছাকাছি, কিন্তু ASD ও তো যে কমিউনিকেট করে না, তাই না? এও অ্যাটেনশন দিতে পারে না কোনো কিছুতেই, কোনো কাজেই অ্যাটেনশন দিতে পারে না। আর এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি থাকে তার। এই দুটো তার কমন ক্যারেক্টারিস্টিক্স। এসডি তে ম্যাডাম কমিউনিকেশনটাও থাকে, সাথে এই দুইটাও থাকে। আর একদম। এডিএসডি তে শুধু এই দুইটাই থাকে। হ্যাঁ, তুমি দেখো, তুমি যা যা জানো সবই দেখতে পেয়ে যাবে। ইনঅ্যাটেনশন বলতে কি বোঝায়? হ্যাড ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, হ্যাজ আনরিলেটেড থটস। এই যে আনরিলেটেড থটস, বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট কথাবার্তা বলতে, উদ্ভট চিন্তা করতে থাকে। হ্যাজ প্রবলেম ফোকাসিং এন্ড সাস্টেইনিং অ্যাটেনশন, ফোকাস করতে পারে না বা সাস্টেইন করতে পারে না। appears to not to be listening, দেখতে হবে শুনছে না। may have better attention to enjoyed activities, যেগুলোতে সে আনন্দ পায় সেগুলোতে সে অ্যাটেনশন দিতে পারে। হ্যাজ ডিফিকাল্টি প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড কমপ্লিটিং টাস্ক ওয়ান টাইম, যে কোনো একটা কাজ দিলে সে প্ল্যান করা, অর্গানাইজ করা বা কমপ্লিট করতে পারে না। অ্যান্ড হ্যাজ প্রবলেম লার্নিং নিউ থিংস, নতুন কিছু শিখতে তার প্রবলেম হয়, এটাকে বলছে ইনঅ্যাটেনশন। ঠিক আছে। হাইপার অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে? সিমস অ্যানেবল টু সিট স্টিল, এই যে বসে থাকতে পারে না, লাফালাফি করবে। স্ক্রিমিং ইন হিজ অর হার সিট, কন্টিনিউয়াসলি দুলতে থাকে। আমরা কিছু আমার ইন্টারেস্টিং, আমি একটা তোমার কাজ মানে বলে অর্গানাইজেশনের সাথে কাজ করি, সেখানে দুটো ইয়াং মেয়ে আছে, একজন ইঞ্জিনিয়ার আর একজন নর্মালি ইউনিভার্সিটি এডুকেটেড। ওদের সাথে কাজ করি। আমি একটা জিনিস খেয়াল করেছি, দুজনের একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে তারা কখনো স্থির হয়ে বসে দাও না, কন্টিনিউয়াসলি সে মাথা নাড়াচ্ছে, করছে সিটের মধ্যে কন্টিনিউ। আমি কখনো স্থির হয়ে বসতে দেখি। সো এটার সাথে এটা জাস্ট এমনি বললাম, বাট এই বাচ্চারা দেখা যায় সে তার বসতে পারে, সে সবসময় হেলতে দুলতে থাকবে, স্ক্রিমিং ইন হিজ অর হার সিট, রোমিং অ্যারাউন্ড দ্য রুম, সারা সে ঘর বাড়িতে ঘুরে বেড়াবে। অন্য বাচ্চারা এমনিতেই ঘুরে বেড়ায়, কিন্তু এই বাচ্চাদের দেখলে তুমি বুঝতে পারবা যে এটা হাইপার অ্যাক্টিভিটি, ও বেশি করছে। সাধারণ বাচ্চারা যতটুকু না করে তার চেয়ে বেশি করে। ট্যাপিং পেন্সিলকে ট্যাপ করতে থাকবে, উইগলিং ফিট, পা নাড়াতে থাকবে, টাচিং এভরিথিং, সবকিছু সে টাচ করবে। অ্যাপিয়ার্স রেস্টলেস এন্ড নার্ভাস, সবসময় একটা রেস্টলেস ভাব আছে তার মধ্যে, এবং নার্ভাসও থাকে অ্যাট দ্য সেম টাইম। দেখো, মে বাউন্স ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি টু দ্য নেক্সট, সো একটা কাজ করতে গিয়ে আবার লাভ দিয়ে আর একটা কাজে চলে যায়। এটাকে বলছে হাইপার অ্যাক্টিভিটি। আর ইম্পালসিভিটি থাকে, ইম্পালসিভিটি বলতে ডিফিকাল্টি থিঙ্কিং বিফোর অ্যাক্টিং, যে কোনো একটা কাজ করছে কোনো চিন্তা ভাবনা না করে। তার মানে কি, এই যে বললাম ধাক্কা ধাক্কা মেরে দিল, হিটিং এ ক্লাসমেট ওয়েন হি ওর শি ইজ আপসেট অর ফ্রাস্ট্রেটেড। হয়তো দেখা যাচ্ছে একটা স্কুলে একটা বাচ্চা হয়তো কোনো কারণে কান্না করছে, ওই বাচ্চাটাকে দিয়ে আরেকটা গিয়ে ধাক্কা মেরে দিল, হিট করে দিল। ঠিক আছে, এটাকে বলে ইম্পালসিভিটি। তার যে সে একটা কাজ করে কোনো চিন্তা ভাবনা না করে, যে বাচ্চাটা এমনিতেই আপসেট, কান্না করছে, কিন্তু সে আবার দেখা যায় সে আর তাকে মেরে দিচ্ছে। Then problems waiting his or her turn, such as when playing a game. এবং তার ধরো আমরা অনেক সময় সিস্টেমেটিক গেম খেলে না, একটা বাচ্চার পর একটা, তুমি এটা করো, তারপর তুমি আসো বা কিছু, যে কোনো ধরো সে তার টার্নের জন্য ওয়েট করতে পারে না when playing a game. সো এটাকে বলে ইম্পালসিভিটি। সে যে কোনো একটা কাজ কোনো চিন্তা ভাবনা না করেই করছে, আর হচ্ছে যে সে কখনোই একটা সিস্টেম ফলো করতে পারে না, সেটা গেমই হোক বা সেটা যে কোনো কারণে। এরপরে হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই সম্বন্ধে তোমাদের ধারণা আরো ভালো আছে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস আর এ গ্রুপ অফ ডেভেলপমেন্টাল ব্রেইন ডিসঅর্ডারস। গ্রুপ, শুধু একটা ডিসঅর্ডার না কিন্তু, হ্যাঁ। ক্যারেক্টারাইজড বাই ডিফিকাল্টিজ উইথ কমিউনিকেশন, সোশ্যাল ইন্টারাকশন, তাহলে এরা কমিউনিকেট করতে পারে না, সোশ্যালি ইন্টারাক্ট করতে পারে না স্বাভাবিকভাবে, যে খেলাধুলা, অ্যাজ ওয়েল অ্যাজ অবসেশনস অ্যান্ড রিপিটেটিভ বিহেভিয়ার্স। তারা অবসেস থাকে কোনো একটা বিষয় নিয়ে, অ্যাট দ্য সেম টাইম যে কোনো বিহেভিয়ার রিপিটেডলি করতে থাকে। ধরো একটা কথা বললা, তোমার নাম কি, সে আবার রিপিট করবে তোমার নাম কি, সে নিজের নাম না বলে ওই তুমি যা বললা ওইটাই। খুবই ইন্টারেস্টিং এদের এই বাচ্চারা।
এখন তো অটিজম নিয়ে এখানে বেশি কিছু নাই, অটিজম তো তোমরা আরো কোথাও শিখেছো, আর যদি কেউ বেশি ইন্টারেস্টেড হয় তোমরা আরো নিজেরাই জেনে নিবে। এসডি তো আমার মনে হয় আমাদের আইরিন বেশ ভালো জানে, কারণ এসডি নিয়েই সে কাজ করে, তাই না আইরিন? আইরিন আছে নাকি চলে গেল? জি ম্যাডাম আছি। তাই না, তুমি তো এসডি নিয়ে কাজ করো। ম্যাডাম ভালো জানি বলবো না ম্যাডাম, কাজ করি। কাজ আর করলে তুমি অবশ্যই ম্যাডাম নাদিরা ম্যাডাম কজন বাচ্চাকে আর এসডি ম্যাডামও আমাদেরকে অনেক কিছু পড়িয়েছে, ওইখান থেকেও আমি নিউ অনেক কিছু শিখতে পেরেছি। আমি তোমার আপনার কাছে কাছ কিছু থেকেও জানতাম, শিখতেছি ম্যাডাম। যে এক হলো তুমি সুস্থ নাই বেশি একটা, আর একটা হচ্ছে যে আমরা সবাই চাচ্ছি যে খুব মানে বেশিক্ষণ সেশন না করি, আগেই যাতে শেষ হয়ে যায়। জি ম্যাডাম। ঠিক আছে, নাহলে তোমার এক্সপেরিয়েন্স গুলো আমরা আরো শুনতে পারতাম, ভালো লাগতো আইরিন। তো ডিপ্রেসিভ এন্ড বাইপোলার ডিসঅর্ডার, এটাও কিন্তু এই বাইপোলার ডিসঅর্ডার নিয়ে অনেক সিনেমা আছে, অনেক কিছু আছে, অনেক নাটক আছে। ঠিক আছে, যে বোঝাই যায় না একজনের বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে, সে যে বিহেভ করতেছে, কন্ট্রোভার্সিয়াল বিহেভ করতেছে, এটা বুঝতেই পারে না অনেক সময়। কারণ মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সোসাইটিতে বা বিশেষ ধারণা খুবই কম, তারা সব কাজগুলোকে পাগল বলে দেয়। So it includes major depressive disorder, depressive bipolar disorder মধ্যে হচ্ছে major depressive disorder আছে, persistent depressive disorder আছে, আর একটা হচ্ছে bipolar disorder। ঠিক আছে, এই তিনটা গ্রুপের কথা বলছে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে কি বোঝায়? ইজ এ মেজর যখন বলছে বুঝতেই পারো, মেজর ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই পারভাসিভ এন্ড পারসিস্টেন্ট লো মুড, সব সময় তার ডিপ্রেশনে ভোগে, এটাকেই বলছে মেজর। দ্যাট অ্যাকম্পানিড বাই লো সেলফ এস্টিম, তার লো সেলফ এস্টিমে তার আত্মসম্মান খুবই কম থাকে, বাই লস অফ ইন্টারেস্ট অর প্লেজার ইন নর্মালি এনজয়েবল অ্যাক্টিভিটি, সবাই যেগুলোতে সে আনন্দ পায় সে তার কোনো ইন্টারেস্টও থাকে না, সে কোনো আনন্দও পায় না, সবসময় ডিপ্রেশন মধ্যে থাকে। এরকম একজন যদি থাকে, ধরো সাফার করে যারা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে, তারা কিন্তু দেখা যায় কোনো আনন্দ কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করতে পারে না, বরঞ্চ তাকে ওই অবস্থায় দেখে বাকি সবারও কিন্তু দেখা যায় যে আনন্দটা নষ্ট হয়ে যায়, তারাও। ঠিক আছে, সো এটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। What are the criteria for major depressive disorder? Depressed mood or irritable most of the day. এক second, you just wait here, I'm just coming. তাহলে এখানে মুডটাই হলো আসল। ডিপ্রেসড মুড অর ইরিটেবল মোস্ট অফ দি ডে, নিয়ারলি এভরি ডে, অ্যাজ ইন্ডিকেটেড বাই আইদার সাবজেক্টিভ রিপোর্ট, দ্যাট ইজ ফিল স্যাড এমটি, সবসময় বলে খুবই হতাশাগ্রস্ত, এরকম কিছু পাবে লোকজন, সবসময় তার খালি খালি লাগে সবকিছু, এবং অন্যরা এটা তার নিজের ফিলিংস, আর অন্যরা বলে অ্যাপিয়ার্স টিয়ারফুল, সবসময় দেখেই মনে হয় যে তার অনেক দুঃখী একটা মানুষ, তার যে দুঃখী আর কেউ নাই, চেহারার মধ্যে দুঃখ ভরে ওরা। So decreased interest or pleasure in most activities most of each day. So আনন্দ পায় না কোনো কিছুতে। Significant weight change or change in appetite, তাহলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগলে তাদের ওজন কমতে থাকে এবং তাদের অ্যাপিটাইটও আস্তে আস্তে কমে যেতে থাকে। চেঞ্জ ইন স্লিপ, দ্যাট ইজ ইনসোমনিয়া আর হাইপারসোমনিয়া, দুটোই হতে পারে। ইনসোমনিয়া হতে পারে অথবা হাইপারসোমনিয়া, অতিরিক্ত ঘুমাতেও পারে অথবা দেখা যায় ঘুমাচ্ছি, স্লিপ প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়েট গেইনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো, যেহেতু এটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সারাক্ষণ এত সে দুঃখের মধ্যে থাকে, সো এটা একটা কিন্তু মেন্টাল হেলথ ডিসঅর্ডার, তাই না? সো ইউ নিড একদম তোমার দরকার, কি বলে, প্রফেশনাল হেল্প দরকার, এখানে প্রফেশনাল সাপোর্ট দরকার, ট্রিটমেন্ট দরকার। এটা না করে দেখা যায় যে তার সাথে মিসবিহেভ করে অনেক ধরনের। আর কি আছে? চেঞ্জ ইন অ্যাক্টিভিটি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার চারটা এখানে জানলাম। 5 নম্বর বলছে চেঞ্জ ইন অ্যাক্টিভিটি, দ্যাট ইজ সাইকোমোটর এজিটেশন অর রিটার্ডেশন, অ্যাক্টিভিটি লেভেল তার চেঞ্জ হচ্ছে। ফ্যাটিগ অর লস অফ এনার্জি, সবসময় সে ক্লান্ত বোধ করে। গিল্ট অর ওয়ার্থলেসনেস, নিজেকে দোষী সাব্যস্ত করে, হ্যাঁ, এবং নিজেকে অপদার্থ মনে হয়। ফিলিংস অফ ওয়ার্থলেসনেস অর এক্সেসিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, অযথা নিজেকে দোষী সাব্যস্ত করে। কনসেন্ট্রেশনের কি অবস্থা? ডিমিনিশড এবিলিটি টু থিঙ্ক অর কনসেন্ট্রেট অর মোর ইনডিসিসিভনেস, সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগে, কারণ সে কোনো চিন্তা করতে পারে না কোনো বিষয় নিয়ে, গভীরভাবে কোনো চিন্তা করতে পারে না, কোনো সে কনসেন্ট্রেট করতে পারে না। সুইসাইডালিটি অর্থাৎ সুইসাইডাল অ্যাটেম্প, থটস অফ ডেথ অফ সুইসাইড অর হ্যাজ সুইসাইড প্ল্যান, অনেক সুইসাইড প্ল্যানও করে যারা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগে। আমি জানি না, আমাদের এক কলিগ, আইসিডিডিআরবির এক কলিগের মেয়ে
সে ইউএসএ তে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। ওদের সাথে বলে শেয়ার করেছিলাম কি জানি না, খুব দুঃখজনক, গত মানে বেশ কয়েক মাস আগের ঘটনা। গতবার যখন করোনার মাঝামাঝি অবস্থায়, এই সময় সে বোধহয় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছিল। সেটা হয়তো বাবা মা এভাবে লক্ষ্যই করে নাই, যার জন্য সে একদিন ছাদের উপরে উঠে, সে তো থাকে মাল্টি স্টোরি বিল্ডিং এ, সো অ্যাপার্টমেন্টে, সেখানে ছাদে থেকে লাফ দিয়ে সে সুইসাইড করেছে। সো অনেক সময় কিন্তু আমরা ইগনোর করি, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা, আমরা আশেপাশের লোকজন, তারা কোনো ধরনের ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগতে পারে, যার ফলে কিন্তু সুইসাইড করতে পারে। সো সুইসাইড প্রিভেনশন করার জন্য কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে কিনা এটা জানার, এটা খেয়াল করাটা খুবই গুরুত্বপূর্ণ। অযথা বকাঝকা না, পড়াশোনা করছো না, সারাদিন মন খারাপ করে বসে আছো, এই সেই। সো এর বাইরে হচ্ছে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পারসিস্টেন্ট। সো মেজর ডিপ্রেসিভ, এরপর হচ্ছে পারসিস্টেন্ট, আর হচ্ছে বাইপোলার। পারসিস্টেন্টটা কি? মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমরা কয়েকটা ক্রাইটেরিয়া দেখলাম, খুবই সহজ, কঠিন না। পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার শুনলে বোঝা যায় মেজর হলো বেশি হয়তো, আর এখানে পারসিস্ট করছে। ইট ওয়াজ প্রিভিয়াসলি রেফার্ড টু অ্যাজ dysthymia or dysthymic disorder, আগে বলা হতো এটা। Usually diagnosed with a person has a depressed or irritable mood for at least 1 year and has at least 2 of other symptoms of depression. তাহলে 1 বছর একটা সময় আছে। পারসিস্টেন্ট কথাটা এই জন্যই বলেছে যেহেতু এটা লম্বা সময় ধরে সে ডিপ্রেশন থাকছে, এবং ডিপ্রেশনে 2টা সিমটম অন্তত থাকে। সো একটু আগে আমরা ডিপ্রেশন যে সিমটম গুলো পড়লাম, এর মধ্যে অন্তত 2টো সিমটম তার থাকে। পুয়ার অ্যাপিটাইট আর ওভার ইটিং, যাদের প্রলং থাকে তাদের অ্যাপিটাইট পুয়ার হতে পারে। দেখো, অ্যাপিটাইটের সাথে তোমার মেন্টাল হেলথের কি আছে, ওভার ইটিং এর সাথে মেন্টাল হেলথের অ্যাসোসিয়েশন। ইনসমনিয়া, হাইপারসমনিয়া, আগে যেটা বলা হয়েছে, লো এনার্জি অর ফ্যাটিগ, লো সেলফ এস্টিম, পুয়ার কনসেন্ট্রেশন অর ডিফিকাল্টি ডিসিশনস, ফিলিং অফ হোপলেসনেস। সো এগুলো কিন্তু অল ডিপ্রেশন, সব ডিপ্রেশনের জন্য কিন্তু কমন এটা। সো পারসিস্টেন্ট ডিপ্রেশনেও আছে এগুলো, এটা প্লাস ইস্যু আছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। Bipolar disorder, এটা খুব ইন্টারেস্টিং একটা ডিসঅর্ডার। Bipolar disorder is usually characterized by episodes of mania and depression. তাহলে দুটো জিনিস ঘটে এখানে, mania and depression দুটো আছে, as well as combination of the two at the same time is called a mixed state. তাহলে bipolar disorder, depression, mania একই সাথে থাকতে পারে, যেটাকে mixed state. This is characterized by unusual shifts of mood in energy levels, unusual shift. So it is often first diagnosed during adolescence or young adulthood. প্রথম সাধারণত অ্যাডোলেসেন্টদের মধ্যেই বাইপোলার ডিসঅর্ডার ধরা পড়তে পারে। However, some people show symptoms of illness in early childhood, but early childhoodও হতে পারে some people, but মানে oftenly তোমার adolescent periodই হয়। While many teens can be irritable without bipolar disorder. So irritable মানে আবার ধরে নিব না যে bipolar disorder আছে। The irritability that comes with mania or hypomania may be more hostile. So mania সাথেও তোমার irritabilityটা আছে, সেটাই বলি। ম্যানিয়ার কি কি সিমটম হয় আমরা বলি না, একটা ম্যানিয়া, ওনার একটা ম্যানিয়া আছে, এরকম কি হয়? দ্য ম্যানিক ফেজ ইজ মার্কড বাই এলিভেটেড মুড, হাইপার মুডে থাকে, মুড খুব ভালো থাকে, এন্ড পোর ইম্পালস কন্ট্রোল, বাট ইম্পালসকে কন্ট্রোল করতে পারে না। আ পারসন ইজ এ ম্যানিক এপিসোড মাইট এক্সিবিট ইনক্রিজড এনার্জি, অনেক হাই লেভেল এনার্জি, আনইউজুয়াল টকেটিভনেস, খুবই কথা বলে, নিজের সম্পর্কে বেশি বেশি কথা বলে, হাইপার অ্যাক্টিভিটিও হতে পারে, রেসিং থটস, অর্থাৎ সবসময় একটা চিন্তা তাকে তাড়িয়ে বেড়ায়, বলে না রেসিং, তাড়িয়ে বেড়ায়, কোনো চিন্তা তাকে তাড়া করে সবসময়। ইরিটেবিলিটি, ইরিটেবল থাকে, লিটল নিড ফর স্লিপ, ঘুম টুম কম আছে, ইনফ্লেটেড সেলফ এস্টিম, সেলফ এস্টিম তাদের ঠিক থাকে না। এটা হচ্ছে ম্যানিয়ার সিমটমস। ডিপ্রেশনের সিমটম গুলো কি? ডিপ্রেশন এপিসোড মার্কড বাই ডিসএবিলিটি, তাহলে এটা 2 ধরনের এপিসোড, একটা হচ্ছে একসময় সে ডিপ্রেশন থাকে, আর এক সময় তার ম্যানিক এপিসোড থাকে। ম্যানিক এপিসোড হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম, এটা হচ্ছে ম্যানিক ফেজ। আর ডিপ্রেশন যখন ফেজ হয়, এপিসোড হয়, তখন তার কি যেটা আগে বলা হয়েছে ওগুলো, যেমন স্যাডনেস, আনকন্ট্রোলেবল ক্রাইং, কান্না কাঁদতে থাকে, কোনো নিজের উপর কন্ট্রোল থাকে না, ফিলিংস অফ ওয়ার্থলেসনেস, হোপলেসনেস আগেও বলা হয়েছে, এক্সেসিভ গিল্ট, ফ্যাটিক, এনজাইটি, স্লিপ ডিস্টারবেন্স, ইটিং ডিস্টারবেন্স। সো দিজ আর অল ডিপ্রেশন সিমটমস। তাহলে আমরা ম্যানিক সিমটমস গুলো দেখলাম, ডিপ্রেশন সিমটম গুলো দেখলাম, এই দুটো মিলিয়ে হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, ঠিক আছে? আর অ্যাংজাইটি ডিসঅর্ডার কি? অ্যাংজাইটি ইজ এ নর্মাল হিউম্যান ইমোশন দ্যাট এভরিওয়ান এক্সপেরিয়েন্স এট টাইমস। সো সবসময় কম বেশি অ্যাংজাইটি সবারই হয়, কিন্তু এটাকে কোপ আপ করাটাই হচ্ছে আসল। কোপ আপ করতে না পারলেই এটা দেখা যায় ডিসঅর্ডার বলা হবে।
Many people feel anxious or nervous when faced with a problem at work, before taking a test or making an important decision. So অনেকেই এটা ঘটনা অ্যাংজাইটি টেনশন হয়, প্রত্যেকেরই হয়, কম আর বেশি হয়। অর্থাৎ কার্যক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হয় তাহলে খুবই অ্যাংশাস, নার্ভাস এবং অ্যাংশাস থাকে। যে কোনো ধরনের টেস্ট, কোনো পরীক্ষা, যেমন ধরো ফিজিক্যাল টেস্ট যদি হয়, জ্বর হয়েছে তার করোনা টেস্ট করতে হবে, সে এমন মানে ভয়ে পেয়ে যায়, এমন অ্যাংজাইটি টেনশনে থাকে। অনেকে এত অ্যাংজাইটি টেনশন থাকে যে টেস্টই করতে চায় না। হ্যাঁ, অনেকে ব্লাড প্রেশার টেস্ট মানে মাপতে চায় না, কেন? যদি হাই ব্লাড প্রেশার ধরা পড়বে এই ভয়তে। মানে অদ্ভুত একটা বিষয়। হ্যাঁ, এটা এক ধরনের ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার। সো যে কোনো একটা টেস্ট করার আগে ভীষণভাবে সে অ্যাংজাইটিতে পড়ে, আর যে কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার সময় সে ভীষণ অ্যাংজাইটিতে থাকে। দেখা যায় সারা রাত ধরে ঘুমাচ্ছে না, পায়চারি করছে, স্মোক করছে। এই যে এই ধরনের যে তার অ্যাংজাইটি স্টেজগুলো সে এইভাবে পার করে, অর্থাৎ অ্যাংজাইটিকে সে কোপ আপ করতে পারে। ঠিক আছে, অ্যাংজাইটি ডিসঅর্ডারস আর ডিফারেন্ট। তো কম বেশি হয়, তো নর্মাল যারা হচ্ছে তারা এটা কোপ আপ করে, কারণ টেস্ট দেওয়ার আগে কম বেশি অ্যাংজাইটিতে ভুগে, কিন্তু সেটা সে নিজেকে কন্ট্রোল করতে পারে। এটাই হলো ইম্পর্টেন্ট। অ্যাংজাইটি ডিসঅর্ডারস আর ডিফারেন্ট। দে ক্যান কজ সাচ ডিস্ট্রেস দ্যাট ইট ইন্টারফেয়ারস উইথ এ পারসনস অ্যাবিলিটি টু লিড এ নরমাল লাইফ। তাহলে আমরা কাকে ডিসঅর্ডার বলবো? যদি অ্যাংজাইটি যেহেতু সবারই কম বেশি কমন হতে পারে, কিন্তু যে নর্মাল লাইফকে হ্যাম্পার না করে সে কোপ আপ করতে পারে, দ্যাট ইজ ওকে, দ্যাটস ফাইন। আর যদি দেখা যায় কোপ আপ করতে পারছে না, তার নর্মাল লাইফকে হ্যাম্পার করছে, সেটাকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। এই সমস্ত কন্ডিশনগুলোতে তার যে অ্যাংজাইটি হচ্ছে। ওকে, ইউ গট ইট? There are many types of anxiety disorders. তাহলে anxiety disorder এর মধ্যে অনেকগুলো টাইপ আছে। ঠিক আছে, একটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, যে কোনো কিছুতে প্যানিক হয়ে যায়। আমরা একটু দেখবো, একটু আলাদা আলাদা করে নিব। প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ আর হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে অনেকগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার আমরা পেলাম। ঠিক আছে, প্যানিক ডিসঅর্ডার বলতে কি বোঝাচ্ছে? প্যানিক ডিসঅর্ডার, আচ্ছা আমি পড়তে পড়তে আই এম ভেরি টায়ার্ড অফ। হাবিব, ক্যান ইউ রিড দিস স্লাইড? প্যানিক ডিসঅর্ডার, বিকজ এগুলো খুবই ইজি। Okay, madam. কঠিন কিছু না, প্লিজ। Panic disorder. Panic disorder, which includes terrifying panic attacks accompanied by physical symptoms such as a rapid heartbeat and dizziness. People with this condition have feelings of fear that strike suddenly and repeatedly with no warning. Other symptoms of panic attack includes sweating, chest pain, palpitations, and a feeling of choking, which may make the person feel like he or she is having a heart attack or going crazy. তাহলে কি হচ্ছে এখানে? যে কোনো কারণে হোক না কেন, তার হঠাৎ করে তার হার্টবিট বেড়ে যায়, হঠাৎ করে সে হার্টবিট বেড়ে যায়, তার ঘামতে শুরু করে, চেস্ট পেইন, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হলে যেরকম হয় প্যালপিটেশন, এই সব কিছুই হয় প্যানিক হওয়ার জন্য। সে এত বেশি প্যানিক করে এবং মনে হয় যেন গলায় কি যেন আটকে গেছে, সে কথাই বলি। এবং ওই যে ফিল করে যে এক্ষুনি তার বোধহয় একটা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, গোয়িং ক্রেজি হয়ে যাচ্ছে সে। সো এটাকেই বলে প্যানিক অ্যাটাক। হঠাৎ করে সে নার্ভাস হয়ে যাচ্ছে, তার এই যে সিমটমস গুলো দেখা দিচ্ছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একটু পড়ো। Obsessive compulsive disorders. Obsessive compulsive disorder characterized by a pattern of repeated thoughts and behaviors such as counting or hand washing. An example is a person with an unreasonable fear of germs who constantly washes his or her hands. করোনা পিরিয়ডে অনেকের এটা হয় না যে হাত বারবার আমরা মিডিয়াতে দেখতে পাই, টেলিভিশনে দেখায়, আপনি বারবার একটু পরপরই আপনার হ্যান্ড স্যানিটাইজ করবেন অথবা হ্যান্ড ওয়াশ করবেন। তো অনেকেই আছে ভয়ের চোটে এত বেশি হ্যান্ড ওয়াশ করে যে হাতটা একদম চামড়া উঠে ফেলতেছে। এই কাহিনীও কিন্তু কম না। এটাকেই আমরা বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অতিরিক্ত ভয় পায়। আর একটা আমাদের একজন ছিলেন, আমাদের সাথে পড়াশোনা করতো, দুই ভাই বোন। ভাইটা আমাদের ব্যাচের ছিল আর বোনটা আমাদের একটু সিনিয়র। সো তাকে সে পরবর্তীতে অবশ্য ডিজি হেলথের পরিচালক পদে থেকে সে অবসর গ্রহণ করেছে, পরিচালক হয়েছে। তার মধ্যে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দেখেছি। সেটা কি? সে কি করতো? সারাক্ষণ খালি কাপড় চোপড় ধুতো,
সারাক্ষণ কি ব্যাপার, বাথরুমে কি করে সারাক্ষণ সে ধুচ্ছে, গোসল করছে, তার একটা হলো, এটা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একই কাজ সব সে বারবার করছে, মানে যেটার কোনো রিজন নাই, আননেসেসারি, আনরিজনেবল, হ্যাঁ, যে কথাটা বলছে আনরিজনেবল ফিয়ার। এই জন্য হ্যান্ড ওয়াশ করে অথবা কোনো কিছু করতে থাকে, কাউন্ট করতে থাকে, আনরিজনেবল ফিয়ার। পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার একটু পড়ে শোনাও কুইকলি। Post-traumatic stress disorder. Post-traumatic stress disorder, which is typified by flashbacks, nightmares, hypervigilance, and exaggerated startle response. It can develop following স্টার্টল রিপোর্ট হয়ে যে আমরা চমকে যায় না, স্টার্টল কথাটা বলি না, বারবার চমকে উঠে, হঠাৎ করে চমকে উঠতেছে, একটু পর পর চমকে উঠতেছে, বুঝতে পারছো? এবং সবসময় সে দুশ্চিন্তা, মানে ফ্ল্যাশব্যাক, তার ধরো কোনো একটা এখানে একটা ইয়ে থাকে, স্ট্রেসর থাকে। যেমন কেউ যদি মারা যায়, সে এত বেশি তোমার শোকের মধ্যে পড়ে, তখন তার পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। অথবা যে কোনো হঠাৎ করে একটা তোমার ধরো প্লেন ক্রাশ হয়েছে, হ্যাঁ, এরকম একজন যে বেঁচে গেছে, তার পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। ওই ঘটনা তাকে সবসময় তাড়িত করবে, তার মাথার মধ্যে খালি ওটা সারাক্ষণ ঘুরতে থাকবে, সে খুবই মানে অতিরিক্ত সতর্ক হয়ে যাবে, হাইপার ভিজিলেন্স, সে স্বাভাবিক একটা এসেও করতে পারবে না, এবং এই যে মানে অতিরিক্ত সে চমকে উঠে সবকিছুতে। ঠিক আছে, এরকম আমরা দেখতে পাই যারা অনেক বেশি মানসিক চাপ, মানসিক মানে কি বলে, মানসিক কি বলে এটাকে, মানসিক চাপ, বা এটাকে কি বলবো আমরা, দুঃখ যন্ত্রণা, এই সমস্ত, তখন সে কোপ আপ করতে পারে, সেই সিভিয়ার ডিপ্রেশনে চলে যায়। তখন সিভিয়ার ডিপ্রেশন, যেহেতু ট্রমার কারণে তার স্ট্রেস হচ্ছে, এই জন্য পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে। বুঝতে পারছো? ঠিক আছে, কন্টিনিউ। It can develop following a traumatic and or terrifying event such as sexual or physical assault, the unexpected death of the loved one, witnessing violence, exposure to other traumas such as war or natural disaster. People with post-traumatic stress disorder often have lasting and frightening thoughts and memories of the event and tend to be emotionally numb. ওকে, তাহলে বোঝা গেল যে কি কি কারণে, যে সমস্ত কারণগুলো বললো, যে এই ধরনের কিছু যদি ঘটে, এরকম কিন্তু অনেক এক্সাম্পল আছে, এবং তাদের কিন্তু প্রফেশনাল হেল্প ছাড়া কখনোই সুস্থ হবে না সে। ওকে, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কি একটু পড়ে শোনাও। Social anxiety disorder, also called social phobia. Social anxiety disorder involves overwhelming worry and self-consciousness about everyday social situations. এভরিডে সোশ্যাল সিচুয়েশন যেগুলো হয়, সেটা নিয়ে যদি ওভার অ্যাংশাস থাকে, সেটাকেই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, ফোবিয়া। Phobias Most are common. phobias are unrealistic and overwhelming fears of objects or situations. A specific phobia is an intense fear of specific object or situation, such as snakes, heights, or flying. স্নেকস। Heights or flying. The level of fear is usually inappropriate to the situation and may cause the person to avoid common everyday situations. হ্যাঁ, যেমন এই যে অনেকে একটা লাঠি, কি বলে, লাঠি দেখলে সাপ মনে করে, তারপরে অনেক উচ্চতা থেকে নিচের দিকে তাকাতে পারে না, কম বেশি সবার হয়, কিন্তু তারটা একেবারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, অনেক বেশি উঁচুতে মানে সে অতিরিক্ত ভয় পেয়ে যায়, উঠানোই যায় না, এরকম আছে, বা ফ্লাই করতে পারে না, এই ধরনের এই যে ফোবিয়া, এগুলোকে বলে ফোবিয়া। যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনইউজুয়ালি ফিয়ার, আনইউজুয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, অফ দ্য সিচুয়েশন, এটাই হলো ফোবিয়া, এই ধরনের কন্ডিশন। তাহলে সে কি করবে? সে যে কখনো উপরের তলায় উঠতে যাবে না, সে কোথাও গেলে সাপের ভয় পাবে, যেটা বোধহয় সাপ, স্বাভাবিক একটা কিছু দেখেও সে সাপ মনে করে, সাপের ভয় এত বেশি তার মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস, প্লিজ কন্টিনিউ। Generalized anxiety disorder. This disorder involves excessive, unrealistic worry and tension, even if there is little or nothing to provoke the anxiety. Generalized anxiety disorder cannot আননেসেসারি, ওটা তো কোনো জিনিসের প্রতি অথবা একটা কন্ডিশন, সিচুয়েশনের তার ফিয়ার। আর এটা হচ্ছে, এটাও থাই আনরিয়ালিস্টিক ওয়ারি, আননেসেসারি, লিটল অর নাথিং প্রোভোক অ্যাংজাইটি, কোনো অ্যাংজাইটি করার কারণই নাই, খামাখা আমরা বলি না, এই ধরনের কিছু কারণ আছে, কোনো কাজ নাই তো টেনশন করো, অযথা টেনশন করবে, কোনো কিছু না, অযথা তৈরি করবে, টেনশন তৈরি করে, বুঝতে পারছো? বিনা কারণে টেনশন বের করে যারা, তারাই হচ্ছে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে। Generalized anxiety disorder cannot be attributed to any recent experience. ওকে, এটা কোনো রিসেন্ট এক্সপেরিয়েন্সের সাথে জড়িত না যে এই কারণে সে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অযথা
কোনো কারণ ছাড়া, কাজ নাই কাম নাই, এনজাইটি করতে থাকে। কি কি হয়? Symptoms of an anxiety disorder: feelings of panic, fear, and uneasiness, uncontrollable obsessive thoughts, repeated thoughts or flashbacks of traumatic experiences, nightmares, ritualistic behaviors,